আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যেমন বলেছি তেমনি এখন বলতেই থাকব। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। এখন বলবেন যে আপনি কি শুধু উত্তরবঙ্গের জন্য বাংলাদেশের অন্য কোনো কথা জায়গা নিয়ে কথা বলবেন না? আমাদের সময়ের কিছু লিমিটেশন থাকে। আপনারা দেখেছেন স্পিকার মহোদয় আমাকে প্রশ্ন করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি আর কতক্ষণ বক্তব্য রাখবেন? আমি বলেছিলাম সারা রাত দিলে আমি রাজি আছি। তো সারা রাত তো আমাকে দিবে না। এরপরে বলেছি 4 ঘন্টা দিলেও রাজি, 2.5 ঘন্টা দিলেও রাজি। তিনি বলছেন না, আপনি একটা যৌক্তিক সময় নেন। আমি বলেছি যে আমি যুক্তি দিয়েই যৌক্তিক সময় নেব। যখন এই অধিবেশনের সময় নির্ধারণ করা হয়, সরকারি দলের প্রতিনিধিরা বলেছিলেন 42 ঘন্টা, আমি বলেছিলাম 50 ঘন্টা। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। পরে ওইটাই ঠিক হয়েছিল যে 50 ঘন্টা আলোচনা হবে। তা আমি বলেছিলাম যে 8 ঘন্টা বেশি আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দল থেকে আমাকে খুঁটা দেওয়া হয়েছে এই সংসদের ভিতরে। যখন খুঁটাই খাইলাম তখন পুরো সময়টা কি আমার পাওনা নয়? সেই হিসাবে তো 8 ঘন্টা আমার বক্তব্য রাখার কথা। ঠিক আছে, আমি এত সময় রাখবো না, আমি শেষ করে দিচ্ছি। আরও 3টা জিনিস আমার বক্তব্যে আসা উচিত ছিল বলে আমি মনে করি। একটা হচ্ছে ভুলার উন্নয়ন। আমি ভুলার উন্নয়নকে ভুলার উন্নয়ন হিসাবে দেখি না। আমি ভুলা জেলার উন্নয়নকে বাংলাদেশের উন্নয়ন হিসাবে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত নিয়ামত খনিজ সম্পদ দিয়েছেন, যদি এইটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এর উন্নয়ন করতে পারি, গোটা বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। ভুলা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন এলাকা। ভুলার সাথে আমাদের কোনো রোড যোগাযোগ নেই, একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে জলপথ। আমরা সেই দাবিটা তুলতাম, কিন্তু সময়ের অভাবে আমি পারি নাই। আমার এরপরের বক্তব্যটা হতো সাতক্ষীরা, যশোর এবং খুলনার মানুষের জন্য। আইলার আঘাতের পরে সেই এলাকায় বিশাল একটা এলাকা জুড়ে জলাবদ্ধতা 12 মাস। সেখানে কৃষক কোনো ফসল ফলাতে পারে না। ফসলি জমিগুলো নষ্ট হয়ে হাজার হাজার নয় লাখো একর জমি নষ্ট হয়ে পড়ে আছে। আমি ওই কথাটাও বলতে পারি নাই। আপনাদের কথা আমার হৃদয় জুড়ে এত বেশি দখল করে নিয়েছিল যে এইটা বলতে গিয়ে আমি বাকি সব বলতে পারি নাই। আমি আরও বলতাম, আমার জন্মস্থান সিলেট, সেখানে একটা মহাসড়কে হাত দেওয়া হয়েছে। সম্ভবত নূহ আলাইহিস সালামের বন্যার পরে হাত দেওয়া হয়েছে। মনে হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটার শেষ হবে না। মানুষের দুঃখ দুর্দশা সেখানে ব্যাপক। আমি এইটার কথাও বলতে পারি নাই, আমার জন্মস্থানের কথা আমি বলতে পারি নাই। আমি মনে করি যে আমি আপনাদের প্রতি সুবিচার করার চেষ্টা করেছি, কোনো এহসান করি নাই, কোনো দয়া করি নাই। এটা একজন জাতীয় দায়িত্বশীল নেতা হিসেবে এটা আমার উপর আপনাদের পাওনা। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এবং আমাদের সংগঠন আছে, আমরা থাকব। এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম যে কৃষির রাজধানী হিসাবে এটাকে ঘোষণা করব। এবং এটা কথার কথা নয়, মুখের কথা নয়, বাস্তবেই কৃষির রাজধানী হিসাবে এটাকে রূপান্তর করার জন্য যত কর্মসূচি নেওয়া দরকার রাষ্ট্র সব কর্মসূচি নেবে। হয় রাষ্ট্রীয় উদ্যোগে হবে, না হয় বেসরকারি উদ্যোগে হবে, না হয় যৌথ উদ্যোগে হবে, হয় দেশীয় উদ্যোগে হবে, না হয় আন্তর্জাতিক উদ্যোগে হবে, কিন্তু এর চেহারা বদলাবে ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা ইনশাআল্লাহ এখনও আমরা অন্তরে ধারণ করি। তবে হ্যাঁ, বর্তমান সরকারও যদি আমাদের কল্পনার বিষয়গুলো বাস্তবে রূপান্তর দেয়, তাদেরকে আমরা ধন্যবাদ দিব। এখানে আমরা কোনো কৃপণতা প্রদর্শন করব না, কারণ আমরা দেশের মানুষের উন্নয়ন চাই। আমরা আমাদের দলের মুক্তি নয়, দেশবাসীর মুক্তি চাই। আমরা আমাদের দলের উন্নতি নয়, আমরা গোটা দেশবাসীর উন্নতি চাই। বন্ধুগণ, এইভাবেই আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আপনারা দেখেছেন 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে।